শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটল টাটাস পত্রিকায় সংবাদ। সঙ্গে আছে মামুনুর রহমান খান। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর তুলে ধরতে এবং তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল দাদু। শুভ সকাল। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি কিন্তু মামুনকে শুনছি স্পষ্ট, কিন্তু দাদুরে শুনতেছি না সম্ভবত শব্দে কোনো জটিলতা আছে। আশা করব এর মধ্যে নিশ্চয়ই এটিকে ঠিক করা যাবে। আমি সংবাদপত্রের যেই শিরোনামগুলো সেখানে চলে যাচ্ছি। ইত্তেফাক শিরোনাম করেছে, সরকারের বেঁধে দেয়া দর কখনোই মানে না ব্যবসায়ীরা। ভোগ্য পণ্যের বাজার অস্থির, নির্ধারিত দরের চেয়ে ৮ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। এর আগে চাল ও আলুর দামও মানা হয়নি। শিরোনাম দেখছি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই বলছেন প্রধানমন্ত্রী। এই উন্নয়নই বঙ্গবন্ধুর প্রতি বড় সম্মাননা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাশিয়ার ও প্রকৃত বন্ধু ছিলেন বঙ্গবন্ধু, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দেখছি, নোয়াগাঁয়ে আতঙ্ক কাটেনি, গ্রেপ্তার ২২ জন কারাগারে। জলমহল নিয়ে বিরোধের জেরে হামলা, এটি একটি আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, হামলায় জড়িত কয়েকজনের নাম স্থানীয়দের মুখে মুখে। আচ্ছা, প্রথম আলো শিরোনাম করেছে, ৩ কারণে সংক্রমণ ঊর্ধ্বমুখী। করোনা মহামারী, ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ আছে। সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। ফেব্রুয়ারি মাসের চেয়ে বেশি রোগী শনাক্ত গত 10 দিনে। এছাড়া ময়লা বাণিজ্যে এক ওয়ার্ডেই আওয়ামী লীগের ৩১ নেতা। উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ড। ৩৮টি প্রতিষ্ঠান একটি ওয়ার্ডে বর্জ্য সংগ্রহ করে। এক মাসে ৩ কোটি টাকার বেশি ময়লার বিল আসে। পেছনের পাতায় দেখছি, গ্রামীণ জনপদ নগরায়নের চাপে ঝুঁকিতে পরিবেশ। ধামরাইয়ের উপরে এই প্রতিবেদনটি করা হয়েছে। যুগান্তর, ইউপি ভোটে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, সহিংসতার আশঙ্কা। চেয়ারম্যান পদে ১৭৫২ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১,০৯৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ২৭ চেয়ারম্যান। আচ্ছা, শিরোনাম করেছে, ছোট হয়ে আসছে সিলেবাস, আগামী বছরে এসএসসি এইচএসসি পরীক্ষা। পেছনের পাতায় শিরোনাম দেখছি, নোয়াখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা। গাজীপুরে বান্ধবীর বাড়িতে গিয়ে গণধর্ষণের শিকার। 2 জেলায় ধর্ষণের শিকার আরও 4 জন। কিছুতেই এই ব্যাধি কমছে না। সমকাল, টিকা কিনতে $50 কোটি দিচ্ছে বিশ্বব্যাংক। এছাড়া উদ্বেগ বাড়ছেই, করোনার 24 ঘন্টায় দেশে 18 মৃত্যু, শনাক্ত 1899। হাসপাতালে বসে মেডিকেল অফিসারের ইয়াবা কারবার, মাদক মাফিয়া বহাল। কালের কণ্ঠ শিরোনাম করেছে, দ্রুত ছড়ানোয় দুশ্চিন্তা, আশা দেখাচ্ছে টিকা। বেশি সংক্রমণের দেশগুলোতে দ্বিতীয় ঢেউ দ্রুত উঠেছে, নেমেছেও দ্রুত। টিকা ও লকডাউনের ইতিবাচক প্রভাব। দ্বিতীয় ঢেউ মৃত্যু ও সংক্রমণে বিশ্বে 43 ও 33 নম্বরে বাংলাদেশ। দেশের নতুন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ ধরে এগুচ্ছে সরকার, সংকটে হাসপাতাল। এর পাশে দেখছি, শেখ হাসিনার সাফল্যই বঙ্গবন্ধুর সেরা সম্মান। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বঙ্গবন্ধু সত্যিকারের বন্ধু, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ছবিতে দেখতে পাচ্ছি, সামাজিক দূরত্ব মেনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেছনের পাতায় শিরোনাম, 2.5 লাখ একর ভূমি বেদখলে বন বিভাগ। 10,000 কোটি টাকা মূল্যমানের এই সম্পত্তির দখলদার 1,60,000 ব্যক্তি প্রতিষ্ঠান। মামলা দায়ের শুরু, চলবে উচ্ছেদ অভিযান। ভালো খবর। দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে, তৃণমূল কেন্দ্র টানাপোড়েন। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন, প্রার্থী বাছাই নিয়ে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের অবিশ্বাস বাড়ছে। তৃণমূলের রাজনীতিতে বিতর্কিতরা কেন্দ্রের বিবেচনায় যোগ্য বিবেচিত হয়ে মনোনয়ন বাগিয়ে নিচ্ছেন। দলীয় প্রধান ছাড়া আর কারো ওপর আস্থা রাখতে পারছে না তৃণমূল। মনোনয়ন বাণিজ্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। এছাড়া কারাগারে বন্দি জঙ্গি সন্ত্রাসী নিয়ে বিশেষ সতর্কতা। শিরোনাম করেছে, মিয়ানমারে বিক্ষোভে গুলি চলছেই, নিহত 9। সবশেষে দ্য ডেইলি স্টার শিরোনাম দেখছি, বাংলাদেশ ইজ ফ্লারিশিং, লঙ্কান প্রাইম মিনিস্টার রাজাপাকসে says at Golden Jubilee celebration.
এছাড়া আইসিইউ ডিমান্ড কিপস রাইজিং, ইনফেকশন রেট স্টিল ওভার 10%, ওয়ার্ল্ড ব্যাংক গিভস 500 মিলিয়ন লোন ফর ভ্যাকসিনেশন। বিভিন্ন ধরনের শিরোনাম দেখছিলাম। আমি জানি না এর মধ্যে আমাদের যেই শব্দের সমস্যা ছিল সেটি মিটেছে কিনা। জুলফিকার আলী মানিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জুলফিকার আলী মানিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না। মামুন ভাই, আপনাকে একটা প্রশ্ন, মামুন ভাইকে একটা প্রশ্ন করতে। জি, শুরু করতে চাই আসলে যে সুনামগঞ্জের ঘটনা দিয়ে। কিছুক্ষণ আগে আপনি জানেন নিশ্চয় যে আমি টেলিভিশনের স্ক্রলগুলোতে দেখছিলাম যে এই ঘটনার যে মূল হোতা ইউপি সদস্য এবং যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এবং ঘটনার জন্য কিন্তু গতকালকে আমরা দেখলাম যে বেশ কিছু মানববন্ধন সমাবেশ এগুলো হচ্ছে ঘটনার প্রতিবাদে। সুনামগঞ্জে হয়েছে, ঢাকায় হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে এবং সেখানে কিন্তু ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের জন্য হেফাজতকে দায়ী করা হচ্ছে। সেই নেতাদেরকে গ্রেপ্তারও দাবি করেছেন অনেকেই। যদিও দলটি বা সংগঠনটি, সামাজিক সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করেছে, তবে অতীতেও আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন সময় এই সংগঠনের বিভিন্ন নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে প্রশাসন নমনীয় থেকেছে বলেই অভিযোগ পাওয়া যায়। এই বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন জুলফিকার আলী মানিক, আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। সুনামগঞ্জের ঘটনায় যুবলীগ নেতাকে, জুলফিকার আলী মানিক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি সুনামগঞ্জের ঘটনা দিয়ে আপনার আলোচনা শুরু করতে যাচ্ছি। একটু আপনাকে বলি, সেটি হচ্ছে যে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। 2 মামলায় গ্রেপ্তার 22, এটি গতকাল পর্যন্ত ছিল। এবং শাল্লার গ্রামে হেফাজত সমর্থকদের হামলা, সেটি নিয়ে প্রতিবেদন হয়েছে, সেটি নিয়ে নানা রকম সভা সমাবেশও চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ দেখছি। এটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক নেতারাও বক্তব্য দেওয়া শুরু করেছে। যেমন গতকালকে আমরা জানি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘটনাটিকে বলছিলেন যে সহযোগীরা বিএনপির সহযোগী, এরকম একটি অভিযোগ তিনি তুলেছেন। বিএনপি নেতারা অভিযোগ বলছেন যে তারা বলছেন যে এটি দেশের জন্য উদ্বেগজনক। এই ঘটনার সাথে আপনি জানেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান চলছে, সেই উপলক্ষে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করবেন, তার আগে এই ঘটনাটিকে জলঘোলা করার অপচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। তো এটা নিয়ে নানা রকমের বিশ্লেষণ, অভিযোগ, পাল্টা অভিযোগ, সমালোচনা এগুলো কিন্তু চলছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আমি জানি না জুলফিকার আলী মানিক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি এখন শুনতে পাচ্ছি স্পষ্ট। জি, আমি যে বিষয়টি আপনার কাছে প্রশ্নটি করেছিলাম যে কিছুক্ষণ আগে আমি টিভি পর্দায় দেখছিলাম যে এই ঘটনার মূল হোতা হিসেবে ইউপি সদস্য এবং যুবলীগের নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে পিবিআই গ্রেপ্তার করেছে। তার আগে বিভিন্ন সংগঠন কিন্তু ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য এবং ধর্মীয় উস্কানি সৃষ্টির জন্য এখানে যে হেফাজতে ইসলামের সমাবেশ হয়েছে সেটিকে দায়ী করেছেন এবং অনেকে গ্রেপ্তারও দাবি করেছে। যদিও সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু অতীতের বেশ কিছু ঘটনায় দেখা যায় যে সংগঠনটির নেতারা বরাবরই ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেন এবং অভিযোগ আছে প্রশাসন বরাবরই এই ব্যাপারে নমনীয় থাকে। এই বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন জুলফিকার আলী মানিক। ধন্যবাদ, শুভ সকাল। আসলে ওই যে একটু কারিগরি ত্রুটির জন্য শুরু থেকে যোগাযোগের একটা দূরত্ব তৈরি হচ্ছিল, এখন সবই স্পষ্ট শুনছি। সুনামগঞ্জের ঘটনাটা আমরা ফলো করছি গত কয়েকদিন ধরেই, তো এটা চলছে। তো একটা জিনিস যেটা সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, সেটা আমি যেহেতু এর আগে গত 10 বছরে এই ধরনের বেশ কিছু সহিংসতা, যেটা আমাদের এখানে ধর্মীয় সংখ্যালঘু বলে যাদেরকে বলা হয় আর কি, তাদের উপরে আমি বেশ কিছু এরকম সহিংসতা কভার করেছি, নিচে রিপোর্টিং করেছি। যেমন 12 সালে রামুর কথা যদি বলি, যে বৌদ্ধদের উপরে হামলা, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপরে হামলা, এরকম বেশ কিছু যদি বলি, এই গত 10 বছরে একটা নতুন জিনিস এই ধরনের সহিংসতায় আমরা দেখছি যে যুক্ত হয়েছে, যেটা আমি আমার অতীতের অভিজ্ঞতা থেকে দেখছি যে ওইটার থেকে পার্থক্য। সেটা হচ্ছে যে এখন যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ, সাধারণভাবে আওয়ামী লীগ আদর্শিকভাবে একটি
অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দল হিসেবে পরিচিত বলে সবসময়ই একটি প্রচলিত একটি ধারণা ছিল যে ধর্মীয় সংখ্যালঘুরা অন্তত আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তাদের জীবন, তাদের সম্পদ সবকিছুর একটা বাড়তি নিরাপত্তার জায়গাটা একটু নিশ্চিত থাকে, তারা একটু নিশ্চিন্ত থাকেন। কিন্তু দুঃখজনক হলো এই যে সুনামগঞ্জের ঘটনাটা দেখেন, গ্রেফতার হয়েছেন যুবলীগ নেতা। এখন যুবলীগ তো আওয়ামী লীগের মানে সেটা যুব সংগঠন, ছাত্র সংগঠন আওয়ামী লীগের, ফলে তাদের যে আদর্শিক অবস্থান থেকে এই ধরনের কোন সম্পৃক্ততা কিন্তু এই ধরনের মানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পরিবারের কোন রাজনৈতিক সংগঠনের কারোর কাছ থেকে প্রত্যাশিত ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে রামুতে দেখেন 12 সালে আমি নিজে যখন ওইটা রামুর সহিংসতা বৌদ্ধদের উপরে কভার করেছি, সেখানে স্থানীয় এই যে আওয়ামী লীগ পরিবারের যে বিভিন্ন ছোট ছোট সংগঠন, তাদের একদম স্থানীয় নেতা কর্মী কেউ কেউ ওখানে সম্পৃক্ত হয়েছেন, যেটা প্রথম অত্যন্ত দুঃখজনক এবং সবাই বিস্মিত হয়েছে। তো ওইটারই ধারাবাহিকতায় আপনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরেও দেখবেন একই অবস্থা। এখন সুনামগঞ্জের কথা আসছে, তো সুনামগঞ্জে আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা মনে করি যে এতে দুটো ঘটনা, একটা হচ্ছে যে হেফাজতে ইসলামের সম্পর্কে আমাদের নতুন করে জানার বুঝার আসলে কিছু না। আমরা সবাই প্রচুর রিপোর্টিং করেছি হেফাজত কি ধরনের আপনার কি বলে ফ্যানাটিক সংগঠন, উগ্রবাদী সংগঠন, তারা কি ধরনের ধর্মীয় উস্কানি দিয়ে তারা দেশের অস্থিরতা তৈরি করতে পারে এবং নিজেই কি কোন পর্যায়ের সহিংসতা হেফাজত করতে পারে, এটা আমরা হেফাজতের নেতাদের বিভিন্ন এই ধর্মীয় ওয়াজের নামে বিভিন্ন বক্তৃতা এবং তাদের ঢাকা শহরের সহিংসতা দেখে আমরা দেখি। ফলে হেফাজতের চরিত্র অনুযায়ী সে যা করেছে সেটা তাই তার করার কথা, এগুলিকে দমন করার কথা সরকারের, কিন্তু দমনটা আমার ধারণা হচ্ছে না, বা এগুলি আরো বেশি হচ্ছে, সহজ হচ্ছে হেফাজতের জন্য। কারণ এই যে ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ পরিবারের যে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, তারা যে হেফাজতের বা এই ধরনের সংগঠনের মানসিকতার লোকজনকে সহযোগিতা করছে, তারাও যে তাদের নানান স্বার্থে এই ধরনের সহিংসতার সাথে তারা যুক্ত হচ্ছে, এটাই হচ্ছে হেফাজতের মতো সংগঠনগুলোর জন্য বাড়তি সুবিধা এবং বাড়তি শক্তি জোগাড় করে দিচ্ছে। আপনার কথার সূত্র ধরেই বলি যে এর মধ্যে কিন্তু এটি নিয়ে রাজনৈতিক বক্তব্য আমরা পেয়ে গেছি। আমরা শুনেছি যে গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছিলেন যে নোয়াগাঁয় হামলাকারীরা বিএনপি সহযোগী। বিএনপি বলছে যে এই ঘটনা দেশের জন্য খুবই উদ্বেগজনক। আপনি জানেন যে সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কথা, তার আগে এই ঘটনাকে বলা হচ্ছে যে জল ঘোলা করার চেষ্টা। যেই করুক না কেন, আপনিও কিছুক্ষণ আগে উদাহরণ দিচ্ছিলেন যে আমরা জানি রামুর ঘটনা, নাসিরনগরের ঘটনা, ভোলার ঘটনা, সাদুল্লাপুরের ঘটনা, এরপরে এই যে সুনামগঞ্জের ঘটনা, ঘটনা তো থেমে নেই, ঘটনা তো ঘটছেই, কিন্তু এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য সরকার, রাজনৈতিক দল, প্রশাসন, তাদের ভূমিকা কি আসলে? না দেখেন, আপনি এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছেন বিএনপি বা জামাত, এটা একটা হচ্ছে যে হ্যাঁ, এই যে সাধারণ যেমন পারসেপশন একটা ছিল, ধারণা ছিল যে আওয়ামী লীগের কাছে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় নিরাপদ, বাট বিএনপি জামাতি ইসলামী যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের ক্ষমতার থাকাকালীন বা তাদের রাজনীতির কাছে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদ না, এই পুরনো পারসেপশনটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যাই বলুক না কেন, সেটা হচ্ছে মেঠো বক্তৃতা, কিন্তু প্রকৃত বাস্তবতা যে পাল্টে গেছে এটাকে অস্বীকার করলে কিন্তু উনারা ঠিক করবেন না। ফলে উনাদেরকে যেটা করতে হবে, উনাদের দলের ভেতরে দুই রকম ঘটনা, আদর্শের বিচ্যুতি, আরেকটা হচ্ছে যেহেতু উনারা দীর্ঘ এক যুগ ধরে ক্ষমতায় আছেন ধারাবাহিক ভাবে, অন্য আদর্শের লোকজন তাদের আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকে গেছে। আমরা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যিনি প্রয়াত হয়েছেন, সবাই যাকে শ্রদ্ধা করেন সেই সৈয়দ আশরাফ হক সাহেব, উনি কিন্তু 2010 সালে বলেছিলেন জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের ছেলেরা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে। তো শুধু ছাত্রলীগ কেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সর্বত্র এইরকম আওয়ামী লীগের আদর্শের ঠিক বিপরীত আদর্শের লোকজন তারা অনুপ্রবেশ করেছে, মুজিব কোড পরে আওয়ামী লীগ সেজে তারা আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠছে। তারা কিন্তু হেফাজত, জামাত ইসলামী, বিএনপির এই ধরনের নানান কর্মকাণ্ডকে তারা বিভিন্ন ভাবে সহায়তা করছে, সবই কিন্তু আওয়ামী লীগের নামে। এখন আওয়ামী লীগকে এই দায় নিতে হবে, কারণ দল ঠিক রাখা, তার আদর্শ ঠিক রাখা অন্য কারো কাজ না, এটা আওয়ামী লীগের কাজ। এখন এই যে সুনামগঞ্জের কাছে যখন মুজিব বর্ষের উদযাপনটা করোনার কারণে
এক বছর করা গেল না, এখন করা যাচ্ছে। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই প্রতিটি মুজিব বর্ষই বলেন, বঙ্গবন্ধু বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বলেন, সবকিছুর সাথে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চরিত্রের সম্পর্ক আছে। পৃথিবীতে যদি স্বাধীন বাংলাদেশকে পরিচিত করতে হয়, তাকে পাকিস্তানের মতো, মিডল ইস্টের মতো অন্য সাম্প্রদায়িক উগ্রবাদী দেশের মতো পরিচিত করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশকে পরিচিত করার একটাই মাত্র উপায় আছে, এটি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, সকল ধর্ম বর্ণ মতের মানুষের জন্য সহনশীল বাংলাদেশ। বঙ্গবন্ধু এটাই চেয়েছিলেন। ঠিক সেই উৎসবের আগে এই ধরনের সহিংসতা কিন্তু যেটা করে, এই উৎসবের যে মাধুর্য, তার যে চেতনার জায়গাটাকে প্রশ্নবিদ্ধ এবং কলঙ্কিত করে। এবং ন্যাচারালি, যেহেতু এটা আমাদের ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, ন্যাচারালি এই ধরনের সহিংসতা, এই যে এই উৎসবের সময় বিভিন্ন বাইরের অতিথিরা আসছেন, ভারতের প্রধানমন্ত্রী আসবেন, এই রিলেশনের জায়গায়, পারস্পরিক রিলেশনের জায়গায় এরকম কিছু অদ্ভুত অপ্রীতিকর আলোচনার প্রসঙ্গ হয়তো তুলে আনতে পারে। সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশে কতটুকু, আমরা কতটুকু তাদেরকে প্রোটেকশন দিতে পারছি, সরকারের ভূমিকা, ক্ষমতাসীন দলের ভূমিকা, ক্ষমতাসীন দলের লোক যদি যুক্ত হয়ে থাকে তাহলে নিরাপত্তাটা কোথায়? দেখেন, পুরো বাংলাদেশের যেই মৌলিক যে চরিত্রটি অসাম্প্রদায়িক এবং ক্ষমতাসীন দল, আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, উনি সবার জন্য বাংলাদেশ নিয়ে ভাবেন। কিন্তু উনাকেও এটা বুঝতে হবে যে উনার দলের ভেতরে অনেক কিছু ঘুণে ধরে গেছে। সেই ঘুণে ধরাটা কি দিয়ে ঠিক করবেন সেটা তো তাকেই ঠিক করতে হবে, কারণ তিনি দলের প্রধান। ওবায়দুল কাদের সাহেব মুখে কি বলেন আর উনি নিজে কি বিশ্বাস করেন সেটা নিয়ে সাংবাদিকরা অনেকেই অনেক কিছু জানে। ওবায়দুল কাদের সাহেব দায় এড়াতে পারবেন না, কারণ দল ঠিক করে রাখার দায়িত্ব উনার। ফলে এইগুলি জবাবদিহি করার দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় দলের ভেতরে ত্যাগী নেতা কর্মীদের। সমস্যা হচ্ছে দলের ভেতরের আদর্শিক নেতা কর্মীরা খুব কোণঠাসা হয়ে গেছে, ফলে তারা দলের প্রতি কোনো চাপ তৈরি করতে পারছেন না। জি, আমি একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আপনার বিশ্লেষণ শুনবো। দর্শক, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন লিটল টাটা আজ পত্রিকার সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। আমরা আলোচনা করছিলাম আসলে সুনামগঞ্জের প্রসঙ্গ নিয়ে। আরেকটি বিষয় যেটি উদ্বেগ বাড়াচ্ছে সেটি হচ্ছে যে করোনা পরিস্থিতি। প্রত্যেক দিনই কিন্তু দেখা যাচ্ছে যে আশঙ্কাজনক সংখ্যায় মৃত্যু এবং সংক্রমণ বাড়ছে, এবং এবারের চিকিৎসকরা যেই খবরগুলো দিচ্ছেন যে এবার যারা আক্রান্ত হচ্ছেন, সংক্রমিত হচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, তাদের জটিলতাটা কিন্তু বেশি, এরকম তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে অবাধ চলাচল, স্বাস্থ্যবিধি না মানাতেই এই সংক্রমণটি ঘটছে। আবার একইভাবে আমরা দেখছি যে প্রশাসন তো ৫.৫ লাখ পরীক্ষার্থীকে বিসিএসে বসতে সুযোগ দিচ্ছে, পর্যটন কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষকে ছুটির দিনে যেতে অ্যালাউ করছে। আসলে কি বার্তা দিচ্ছে প্রশাসন? মানে যে জিনিসটা হয়েছে, দেখেন, গত এক বছর তো সবচাইতে, মানে আমরা যদি আজকের মার্চের এই যে 19, 20, 21 তারিখে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আজকের বাংলাদেশের যে চিত্র, আমরা অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছি। গত বছর জাস্ট এই সময় আতঙ্ক দানা বেঁধে উঠছে এবং মার্চ, এপ্রিল, মে, জুন মানে একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে কাটিয়েছি। তো গত বছরই আতঙ্কের সময়ই তো আমরা আসলে আমাদের করোনা স্বাস্থ্যবিধি সারা দেশের কোথাও তেমন খুব একটা পালিত হয়নি, মানে পালন খুব বেশি কেউ করেনি, খুবই, ইভেন লকডাউন যতটুকু ছিল তখনও কাজ করেনি, গার্মেন্টস, সবই আমরা জানি। তো এখন আমার কাছে মনে হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে আমরা বোধহয় এক সময় একটু, মানে বাংলাদেশ নিয়ে ইভেন আন্তর্জাতিক পর্যায়েও যে একটা আশঙ্কা ছিল যে বাংলাদেশের সংক্রমণ, মৃত্যু কি ভয়াবহ হতে পারে, তো আমরা তো খুবই সৌভাগ্যবান এখন পর্যন্ত যে আমাদের সে ভয়াবহ কিছু হয়নি। দুর্ভাগ্য যে আমরা প্রায় 10,000 বা এরকম প্রাণ হারিয়ে গেছে, এখনো 10,000 না হলো কাছাকাছি। এবং হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের মধ্যে বোধহয় এক ধরনের একটা খুব একটা তুষ্টি বলেন, বা আমরা এক ধরনের ইয়েতে চলে গিয়েছিলাম, এমন মানসিকতায়, ও বাংলাদেশে আর বোধহয় এটা নিয়ে চিন্তার কিছু না, আর কিছু হবে না। কিন্তু
বিষয়টা তো তা না, দেখেন আবার একটা আতঙ্কের জায়গায় চলে আসছে। এবং এখন যে সংক্রমণের হার, সেটা আমি দেখলাম যে এটা হচ্ছে গত বছরের ঠিক মে জুনের সময়ের সংক্রমণের অবস্থার মতো পৌঁছে গেছে, মানে যখন জাস্ট আমরা পিকের দিকে আগায় যাচ্ছি। তো এখন কোন ফোরকাস্ট আমাদের এখানে এই সিচুয়েশন নিয়ে কিন্তু 10-15 দিন আগেও কোনো বিশেষজ্ঞ কেউ কিন্তু বলেনি যে বাংলাদেশে এরকম একটি সিচুয়েশন উদ্বেগের আবার তৈরি হতে পারে। ফলে আমাদের প্রস্তুতি, মানসিক প্রস্তুতির জায়গাটাই কিন্তু অ্যাবসলিউটলি আমরা উদাসীন ছিলাম। বাকি প্রস্তুতি যে পুলিশ দিয়ে এখন নাকি আপনার স্বাস্থ্যবিধি পালন করানো হবে, এখন আবার তারা দেয়া কাল থেকে পুলিশ মাঠে নামবে স্বাস্থ্যবিধি মানাতে, পুলিশ এরকম। মাঠে নামবে, এইগুলি তো আসলে গত বছরই এত উদাসীন ছিলাম এবং গত বছরই প্রশাসনের সবকিছু এত ঢিলে ঢালা ছিল। ফলে এইবার আসলে আমার মনে হয় এমনিতেই সব আরো ঢিলে ঢালা। এই ঢিলে ঢালাটা কতটুকু ঠিক করতে পারবে এটা নিয়েও একটা বিশাল প্রশ্নের ব্যাপার। এর মধ্যে বইমেলা চলছে, বইমেলায় বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার জন্য, কিন্তু ঘটনা হচ্ছে আপনি বিসিএস এর কথা বলছেন, স্কুল কলেজ খোলার কথা 30 তারিখ থেকে, এখনো সিদ্ধান্তটা 50-50 চলে গেছে। ফলে যেটা হয়েছে যে আবার সেই পুরনো বিভিন্ন গত বছরের মতো অনেকগুলো দ্বিধা, অনেকগুলো প্রশ্ন এবং আবার কিছু সমালোচনার জায়গা, ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এগুলি তো করাই যায়। গত বছর, এখন যেটা গত বছর সরকারের দিক থেকে বলা হয়েছে না তেমন কিছু তো হয়নি, সব ডিসিশনই ঠিক ছিল। আচ্ছা, কিছু হয়নি বলে সব ডিসিশন ঠিক ছিল, ঠিক আছে, হতে পারে, কিন্তু ডিসিশন গুলো তো আরো ভালো হতে পারতো, বাস্তবায়ন গুলো। তো এখন যে সমস্যাটা হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে যে এখন মানুষকে আবার পালন করানো সমস্ত কিছু আরো কঠিন হতে পারে, কারণ হচ্ছে মানুষ এখন মানসিক ভাবেই অনেক বেশি উদাসীন হয়ে গেছে। আমি নিজে সম্প্রতি গত এই 20-25 দিনে 3-4টা জেলায় গিয়েছি, আমি হার্ডলি কোনো জেলায় কাউকে মাস্ক পরতে দেখেছি। শহরে হয়তো 2-3 জন এই থুতনির নিচে বা এখানে ওখানে থাকলেও, গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে কারো হাতে কোনো মাস্ক থাকে না। জি, আমরা একেবারেই শেষের দিকে, সংক্ষেপে যদি এই মানে আমার কাছে মনে হয়েছে গত 1 বছরে আমরা নাগরিকদেরকে আরো বেশি দায়িত্বশীল, সচেতন করার যে আরো কিছু কার্যক্রম দরকার ছিল, সেই কাজটা আসলে কার্যকর ভাবে হয়নি। তবে দুটো প্রশ্ন থাকবে, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের চাকা ঠিক রাখা, আবার মানুষের জীবন এবং স্বাস্থ্যবিধি করোনা ঠিক রাখা, এই দুটো সমন্বয় করে আমার মনে হয় খুব সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হবে সরকারকে। এখানে আমার মনে হয় যে সময় আর খুব বেশি নাই, কারণ সংক্রমণটা দ্রুত বাড়ছে। আর অনেক প্রশ্ন আছে ভাইরাসটার বৈশিষ্ট্য নিয়ে, গবেষকদের খুব প্রয়োজন হবে। দ্রুত মানুষকে ভাইরাসের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন করলে ব্যক্তিগত পর্যায়ে মানুষের ওই জ্ঞানটা তাকে সাহায্য করবে, সে নিজে কিভাবে নিজেকে প্রোটেক্ট রাখবে, পরিবারকে রাখবে এবং অন্যকে রাখতে পারে, সেই তথ্যগুলোর সরবরাহ জরুরি এখন খুব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখেন, নিউট্রাল টাইমস পত্রিকা অনুষ্ঠানটি সপ্তাহে প্রতিদিন সকাল 9:10 প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। যাওয়ার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ, করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর আরটিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।